তাহলে আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে কি, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ নাকি, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। এবং সেক্ষেত্রে কিছু ঘটনা ঘটবে বা কিছু কিছু থিওরি করবো, সেই থিওরিটা বলার আগে কিছু ঘটনা আমরা বলি। ধরো সাপোজ তোমাদেরকে কী বলেছিলাম, প্রিজম দেখতে যদি আঁকা হয় তাহলে এরকম দেখতে হবে, ত্রিমাত্রিকভাবে যদি আঁকতে হয় তাহলে এরকম হবে দেখতে, তাই তো? এরকম হবে। এবার আলো এই দিক দিয়ে এই তলে এসে পড়লো, ওই 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 সাইডটাতে তললো, ওই সাইডের প্রতিসরক তলে পড়লো, নিয়ে দিক দিয়ে বেরিয়ে আসলো, তাই তো? এবার যে তল বরাবর আলোর প্রতিসরণটা হচ্ছে সেই তলটা কি বলা হয়, মুখ্যচ্ছেদ বা প্রধান ছেদ বলা হয়, মুখ্যচ্ছেদ বা প্রধান ছেদ বলা হয়। সেটা দেখতে কীরকম, ত্রিভুজ আকার। তো ছবিতে আঁকার সময় বা বোঝার সময় আমরা কী করবো, ওই প্রধান ছেদকেই আঁকবো, ঠিক আছে? তাহলে ধরে নেবো, ধরো সাপোজ একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? একটা ত্রিভুজ আঁকলাম, সাপোজ নাম দিলাম এ বি সি, একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বলবো না, তাহলে এবিসি হলো একটি প্রিজমের প্রধান ছেদ বা মুখ্য ছেদ, ঠিক আছে? যার হচ্ছে এবি হচ্ছে কি তল, এবি এবং এসি হচ্ছে প্রতিসরক তল, বিসি কি, বিসি হচ্ছে ভূমি, ঠিক আছে? এবার এর মধ্যে যদি আলো এসে একটা একটা একবর্ণী আলো, বইয়ে বলা থাক আর না থাক, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একবর্ণী আলো না ফেললে কী হবে, যদি তুমি যদি যৌগিক বর্ণের আলো ফেলো তাহলে ও স্প্লিট করে যাবে, এরকম করে ভেঙে যাবে, পরবর্তীতে আরও ভাঙবে। তার জন্যই তোমার কি হয়, প্রিজমকে সূর্যের আলোটাকে ভেঙে দেয়, বিভিন্ন বর্ণে ভেঙে দেয়, ওটাকে বিচ্ছুরণ বলা হয়। ওইটা হ্যাঁ, ওটা আমরা পরে দেখাবো। ওটা আমরা দেখতে চাই, এখানে বুঝতে চাইছি না আমি। আপাতত একবর্ণী আলো ফেলে সে আলোর গতিপথটা কীভাবে চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে বিচ্যুতি বা চ্যুতিকোণের রাশিমালা কত, সেইটা আমরা প্রমাণ করতে চাইছি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে লিখতে হবে যে এবিসি হলো একটি প্রিজমের প্রধান ছেদ বা মুখ্য ছেদ, যার এ হচ্ছে প্রতিসারক কোণ, এবি এবং এসি হচ্ছে প্রতিসারক তল, বিসি হচ্ছে ভূমি। এবার ধরো সাপোজ পি কিউ একটি রশ্মি প্রথম প্রতিসারক তল এবিতে এসে আবদ্ধিত হলো, ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে পি কিউ হচ্ছে প্রথম রশ্মি এবি প্রতিসারক তলে এসে এখানে আবদ্ধিত হলো। বাইরের যে মিডিয়ামটা সেটা ধরো সাপোজ যদি বাতাস থাকে, ভেতরেরটা কি থাকলো লিখেই দিই। তাহলে বাইরেরটা কি আছে, বাতাস, ভেতরেরটা কি আছে, গ্লাস, আর আবার এই বাইরেরটা কি আছে, বাতাস। মানে প্রিজমটাকে বাতাস মাধ্যমে রেখেছি। তাহলে বাইরের মাধ্যমটা ভিতরের মাধ্যমে সাপেক্ষে লঘু মাধ্যম, ঠিক আছে? তাহলে প্রতিসরণ কোন বিন্দু, কিউ বিন্দুতে এসে প্রতিসরণ ঘটবে না ঘটবে না, ঘটবে। তাহলে প্রতিসরণ হওয়ার পর মানে প্রতিসরণের সেক্ষেত্রে আলো কোন দিকে মেঘবে, যাওয়ার কথা কোন দিকে ছিল, সোজা ছিল। কিন্তু যেহেতু প্রিজম আছে, ঘনমাধ্যম আছে, তার জন্য যাবে কোন দিকে, তার জন্য দেখার জন্য আমরা একটা সাপোজ একটা অভিলম্ব অঙ্কন করলাম, ঠিক? তাহলে ওই অভিলম্বটা কোন তলের সাথে অভিলম্ব, এই যে প্রতিসরক তল এবি আছে, এবির সাথে লম্ব। তাহলে এটাকে নাম দিয়ে দিলাম সাপোজ N1 N2 নাম দিলাম, সাপোজ এই নামটা পরে দিচ্ছি, হলো। তাহলে যাবে কোন দিকে আলো, অভিলম্বের দিকে সরে আসবে, সরে আসলো, ঠিক আছে? আবার সোজাসুজি যাচ্ছিল, এটা আমি অন্য দিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা যাচ্ছিল সোজাসুজি যাচ্ছিল, কেন? কারণ মাধ্যম চেঞ্জ হয়নি, তখন গ্লাসই ছিল, মানে কাঁচই ছিল। তারপরে হঠাৎ আর বিন্দুতে এসে বুঝতে পারা গেল, যে মাধ্যমটা শেষ হয়ে যাচ্ছে, অন্য মাধ্যম পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে তখন কী হবে, তখন তাহলে আবার গতিপথে পরিবর্তন হবে। এমনি যদি মাধ্যমটা একই থাকতো তাহলে যাওয়ার কথা ছিল সোজা, এভাবে যাওয়ার কথা ছিল। ওইভাবে না গিয়ে কোন দিকে যাবে দেখার জন্য আমি আবার কি করলাম, আর বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? ক্লিয়ার? সেটা নাম দিলাম ধরো সাপোজ N2, এটার নাম দিলাম ধরো সাপোজ T, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যাবে কোন দিকে, অভিলম্বর দিকে যাবে না অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এইটা হয়ে গেল প্রতিসৃত রশ্মি আর এস। তার জন্যই ভূমির দিকে বাঁকছে, ওটা যেটা তোমাদের দেখাচ্ছি। একবার তো বাঁকছে, যেটা হচ্ছে ঘনমাধ্যমের জন্য বেঁকে যাচ্ছে, আবার ঘন থেকে লঘুর জন্য আবার বাঁকছে, সেটা আবার কোন দিকে, আবার নিচের দিকে হয়ে যাচ্ছে। তার জন্য আলটিমেটলি যেভাবেই ফেলো তুমি, ও ভূমির দিকেই রশ্মিটা বেঁকবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এই কোণটাকে কী বললাম, আমি কী বলেছি, এই কোণটা হচ্ছে প্রতিসারক কোণ, ঠিক আছে? তাহলে
এই প্রিজমের প্রতিসরণের ক্ষেত্রে কবার প্রতিসরণ হচ্ছে? দুবার প্রতিসরণ হচ্ছে। তাহলে তোমাকে যদি বলে এই ক্ষেত্রে বিচ্যুতি কোণ কোনটা হবে, তো দুবার হবে। কিন্তু ইন জেনারেলি যদি বলে বিচ্যুতি কোণ, তাহলে তখন কি বলবে? মানে ভালো করে বুঝবে। তার মানে হচ্ছে যে ভিতরে কি হলো দেখে আমার লাভ না, ভিতরে তো আমি ঢুকতে পারছি না প্রিজমের। তার মানে আমি যে আলোটা পাঠালাম আর যে আলো আলটিমেট বেরোলো, তাদের মধ্যে কোণ তৈরি হয়েছে না হয়নি? তাদের মধ্যে যা কোণ সেটাই হচ্ছে প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ। কিন্তু যদি নিখুঁতভাবে দেখতে যাই, মানে বা আর একটু ডিটেলসে দেখতে যাই, এখানে একবার বিচ্যুতি ঘটেছে, যাওয়ার কথা ছিল এইদিকে, গেছে এইদিকে, আবার এই ক্ষেত্রে যাওয়ার কথা ছিল এইদিকে, যাচ্ছে এইদিকে, দুবার বিচ্যুতি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে বিচ্যুতি হয়েছে, অবশ্যই হয়েছে। কিন্তু প্রিজমের ক্ষেত্রে তোমাকে যদি বলে নর্মালি কিছু না বলে যদি বলে বিচ্যুতি কোণ, তাহলে সেটা কী হবে? মানে যে রশ্মিটা এসে পড়লো এবং আলটিমেট যে রশ্মিটা বেরিয়ে গেল, তাদের মধ্যবর্তী কোণ, এটাকে তাহলে পাঠাবো, এটাকে পিছাবো, তাই তো? তাহলে এই কোণটা হবে কি? বিচ্যুতি কোণ। বুঝতে পারা গেল না? তাহলে ওই কোণের রাশিমালা, ওই কোণটাকে আমাকে, ওই কোণটা সমান আমাকে প্রমাণ করতে, আমি আগে লিখছি, ওই বিচ্যুতি কোণ যদি ডেল্টা হয়, তাহলে ডেল্টা সমান আমাকে প্রমাণ করতে হবে I1 প্লাস I2 মাইনাস A। তাহলে I1 কোনটা, I2 কোনটা, আর এই বা কোনটা সেটা দেখবো আমরা। তাহলে I1 হচ্ছে প্রথম প্রতিসরক তলের আপাতন কোণ, I2 হচ্ছে দ্বিতীয় প্রতিসরক তলের প্রতিসরণ কোণ। এটা কিন্তু গোলমাল করো না, যেমন ওটার ক্ষেত্রে ছিল সমান্তরাল কাজ করো, ক্ষেত্রে সবসময় I মানেই আপাতন কোণ হবে, তার কোনো মানে নাই, ঠিক আছে? আর এইটা R1 কি হবে? R1 হচ্ছে ওই তোমার কিউ প্রথমবার যখন প্রতিসরণ হলো সেক্ষেত্রে প্রতিসরণ কোণ, আর R2টা হচ্ছে দ্বিতীয়বার যখন প্রতিসরণ হলো সেক্ষেত্রে আপাতন কোণ। বুঝতে পারা গেল? তাহলে কী কী নোটেশন দিচ্ছি এগুলো সব জাস্ট দেখছো, তোমরা অঙ্কতে যেমন উপপাদ্যতে যেমন দেখে যেমন দেখতে পাও, যেগুলো লিখো তাই দেখে লিখতে হবে, আর কিছুই না, মানে উপপাদ্য মতো, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বলার আছে? হ্যাঁ, তাহলে এবার আমি এই ডেল্টাটা কি, এই যে এই ডেল্টাটা বললাম, এই ডেল্টাটা কী হবে? তাহলে আমাকে তার জন্য পিকিউ রশ্মিকে বাড়াতে হবে, তাহলে পিকিউ রশ্মিকে বাড়িয়ে দিলাম। আবার RS রশ্মিকে পিছন দিকে পিছাতে হবে না? পিছিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই তাদের মধ্যে কোন কোনটা হবে? এই কোনটা ডেল্টা, এই কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা। বলো, বুঝতে পেরেছো না? ঠিক আছে, তাহলে সেই ডেল্টা, ওই ডেল্টার ভ্যালুটা বলছে এটা প্লাস এটা মাইনাস এটা, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। বুঝতে পারা গেল? কি প্রমাণ করতে হবে সেটা বুঝতে পারা গেল তো? প্রমাণ করতে শুরু করি। আচ্ছা, দেখো এই ছবিটা বারে আমাদেরকে, ছবি সামনে না থাকলে হবে না, কিন্তু যখনই যেমন তোমাদের উপপাদ্য যখন প্রমাণ করতে যাও তখন কি বলে, নিয়ম কি, খাতার একদম প্রথম দিকে স্টার্ট করতে হয়। তেমন এটাও তুমি যখন করবা তখন খাতার প্রথম দিকে স্টার্ট করবা, অর্ধেক খাতা থেকে স্টার্ট করা যাবে না, অসুবিধা হবে, ঠিক আছে? চলো, তাহলে ধরো সাপোজ সব কথাগুলো বলে দিয়েছো, বলে দেওয়ার পর যখন কিউ বিন্দুতে প্রতিসরণ হচ্ছে তখন একটা বিচ্যুতি কোণ পাচ্ছি না। তাহলে কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে দেখো তো, এইটা বিচ্যুতি কোণ হবে না? এই ছোট্ট এইটা ডেল্টা 1 লিখতে পারি না আমি? দেখতে পাচ্ছ তো? ঠিক তো? কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমি কি বলবো তো দেখি, ডেল্টা 1 প্লাস R1 সমান হচ্ছে I1 লিখতে পারি, ঠিক তো? দেখো এটা সোজা রেখা, এটা সোজা রেখা, এটা ডেল্টা 1 R1 যোগ করলে টোটাল এটা কোনটা ইকুয়াল টু এই কোনটা, বিপরীত কোণ হবে। ডেল্টা 1 প্লাস R1 ইকুয়াল টু I1। তাহলে আমি কি বলতে পারি? তাহলে বলতে পারি এখান থেকে যে ডেল্টা 1 ইকুয়াল টু হচ্ছে I1 মাইনাস R1, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে? আবার আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিসরণের জন্য ভালো লক্ষ্য করবে, দেখো দেখি, দেখো এই রেখাটা সরলরেখা, এই যা এই রেখাটা সরলরেখা, এই রেখাটা সরলরেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। আচ্ছা, ডেল্টা কোণটা যেটা দেখায় তো, এইটা হচ্ছে ডেল্টা, এইটা হচ্ছে ডেল্টা 2 নাম দিব, ঠিক আছে? যাওয়ার কথা ছিল সোজা, গেল এইদিকে, তাহলে এই ছোট্ট কোণটা ডেল্টা 2 হবে। তাহলে এই ডেল্টা 2 আর এইটা সমান না, একই না? কারণ এইটা আর এইটা একই, তো এইটা একটা বিপরীত কোণ, তাহলে এই কোণটা হচ্ছে ডেল্টা 2।
একটু ক্লিয়ার করে লিখতে হবে, তাহলে অসুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে। এটা হচ্ছে ডেল্টা টু, ঠিক আছে। আচ্ছা এটার নাম আরেকটা দিতে হবে, আর এস টি, এটার নাম দিলাম ইউ, নাম দিলাম এই যেখানে ছেদ করেছে, ঠিক আছে। হলো, তাহলে সেক্ষেত্রে ডেল্টা টু সমান কত হবে, বা ডেল্টা আই টু মাইনাস, ভালো করে দেখবা এইটা আর এটা 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 বাদ দাও, এইটা দাঁড়া এক মিনিট দাঁড়া, এইটা আর এইটা সরলরেখা না, তাহলে এই পুরোটা আই টু আর এই পুরোটা কি আর টু প্লাস ডেল্টা টু, তাহলে আর টু প্লাস ডেল্টা টু ইকুয়াল টু আই টু হবে না, হবে না? এটা এটা বাদ দাও, এই পুরোটা তো আই টু, এইটা এটা সমান্তরাল এটা একটা সরলরেখা ছেদ করেছে, এই কোণটা, এই পুরো কোণটা বিপরীত কোণ, তাহলে আই টু সমান হচ্ছে আর টু আর ডেল্টা টু সমান যোগ করলে যা হবে তাই হবে। তাহলে আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে কী লিখবো, যে আর টু প্লাস ডেল্টা টু ইকুয়াল টু কী লিখবো, ইকুয়াল টু হচ্ছে আই টু। তো দেওয়ার পর ডেল্টা টু ইকুয়াল টু কী লিখবো, আই টু মাইনাস আর টু, এটা 2 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে। ক্লিয়ার? এবার তোমাদেরকে আমি তোমাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, এর আমি মিটিয়ে দিচ্ছি দেবো আপনি, হ্যাঁ। ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, এইটা হচ্ছে ধরো সাপোজ এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা ধরো সাপোজ সি কোণ, একটা বাহুকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ বলে না, বলে না? এটা ধরো সাপোজ ডি কোণ, তাহলে ডি কোণ সমান হচ্ছে এটা প্লাস এটা, হয় না, হয় না? বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, হয় না, হয় না? এটা তোমরা নিশ্চয়ই পড়েছো, উপপাদ্য করেছো, বেশ ভালো কথা। তাহলে এবার ভালো করে লক্ষ্য করো দেখি, ত্রিভুজ কিউ ইউ কিউ আর, এই ত্রিভুজটা, ঠিক? তাহলে এই ত্রিভুজটার ডেল্টা বহিস্থ কোণ না, তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ এটা না, তাহলে আমি সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, আমি সব বলে দিচ্ছি, সব লিখছি না কিন্তু, হ্যাঁ। তাহলে কি লিখবো, ত্রিভুজ ইউ কিউ আর এর জন্য কি বলতে পারি, বহিস্থ কোণ ডেল্টা ইকুয়াল টু হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ ডেল্টা ওয়ান আর ডেল্টা টু যোগফলের সাথে সমান হবে। তাহলে আমি 1 নম্বর 2 নম্বর সমীকরণে ডেল্টা ওয়ান আর ডেল্টা টুর যে ভ্যালুগুলো লিখেছি সেগুলো পুট করে দেবো, তাহলে বলতে পারি বা ডেল্টা সমান হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। যদি একটু গুছিয়ে লেখা হয় তাহলে কী হবে, আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, তাহলে এটা আমি দিয়ে দেবো 3 নম্বর সমীকরণ। বুঝতে পারা গেল? তাহলে আলটিমেটলি ডেল্টা কী হলো, আলটিমেট এটা ভালো করে লিখি, 3 নম্বর সমীকরণ না দিয়ে এক কাজ করছি, একটু ভালো করে আবার লিখছি। তাহলে দেওয়ার পর আলটিমেটলি ডেল্টা ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। এই ব্র্যাকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আর মাইনাস আর মাইনাস আর টু, মাইনাসটা কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? দেখো প্রমাণ কী করবো আমরা, কী প্রমাণ করার আছে আমাদের, প্রমাণ করার আছে এইটা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এই এতটুকু কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেছে আমাদের। তাহলে এই আর ওয়ান প্লাস আর টু সমান যদি এ প্রমাণ করে দিতে পারি তাহলে হয়ে গেল আমাদের, তাই তো? বেশ, তাহলে আমাদেরকে পেজ চেঞ্জ করতে হবে, তার জন্য ছবিটা আমাকে আবার কপিটা না করলে হবে না, অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। হলো, আবার ছবিটা আঁকলাম, ঠিক আছে। এবার আমার মেন টার্গেট কি, আর ওয়ান প্লাস আর টু সমান কী করতে হবে, এ প্রমাণ করা করতে হবে। তার জন্য দুটো স্টেপ আছে, ভালো করে লক্ষ্য করবা। ফার্স্ট স্টেপ হচ্ছে ত্রিভুজ, লক্ষ্য করো, ত্রিভুজ কিউ টি আর এর ক্ষেত্রে, সব করবো এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ কিউ টি আর কোনটা গো, এ দেখো কিউ, এ দেখো টি, এ দেখো আর, তাহলে এইটা হচ্ছে কিউ টি আর ত্রিভুজ, ঠিক? ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে দেখো দুটো কোণের মান জানা আছে, একটা কোণ আর ওয়ান, একটা কোণ আর টু। তাহলে আমি বলতে পারি যে কোণ
কিউ টি আর, এই কোণটা জানা নাই আমার, এই কোণটা, তাহলে কোণ কিউ টি আর সমান কী হবে, 180 থেকে বাদ দিতে হবে না, হবে না? 180 ডিগ্রি মাইনাস ডাইরেক্ট করলাম এটা, হ্যাঁ, R1 প্লাস R2 যোগফলটাকে 180 থেকে বাদ দিতে হবে, তাহলে কিউ টি আর এর ভ্যালু পেয়ে যাব। ভালো কথা। এবার আর একটা জিনিসের দিকে তাকাবো এবার আমরা, এবার দেখবো আমরা চতুর্ভুজ এ কিউ টি আর, আবার এ লিখতে পারো যাতে বুঝতে সুবিধা হয়, এর জন্য তো চতুর্ভুজের চারটে কোনো সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়, তাহলে এর জন্য তাহলে কি লিখতে পারি ভালো কথা, তাহলে কোন চতুর্ভুজটা দেখো তো দেখি, এ কিউ টি আর, মানে এই চতুর্ভুজটা, ঠিক আছে? ওর জন্য তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা, ঠিক লিখেছি কোনগুলো ঠিক বুঝতে পেরেছ? কিউ কিউ বিন্দুতে যে কোণটা সেটা এত দূর পর্যন্ত হবে, টি বিন্দুতে কোণটা এত দূর হবে, আর বিন্দুতে কোণটা এখান থেকে এত দূর হবে, আর এটা এতটুকু হবে। এই চারটে কোণের সমষ্টি কী হবে, 360 ডিগ্রি হবে। তাহলে আমি কী লিখতে পারি, এর জন্য কোণ এ প্লাস কোণ এ কিউ টি প্লাস কোণ কিউ টি আর প্লাস কোণ টি আর এ ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। এবার একটু ভালো করে যদি লক্ষ্য করো, এটা আর এটা অভিলম্ব না, এই এসি তলের সাথে লম্ব না এটা, আর এবি তলের সাথে এটা লম্ব না, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। তার মানে এ কিউ টি এটা কি হবে, 90 ডিগ্রি হবে, আর টি আর এ এই কোণটাও কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে পরের লাইনে লিখতে পারি, বা কোণ এ প্লাস এই 90 যোগ করলে 180 হবে। এবার কিউ টি আর এর ভ্যালুটা কোথেকে জোগাড় করবো, এই জি কোথায় গেল, আগে লিখেছি, এই যে এটা বসাবো এখানে, প্লাস 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 ইকুয়াল টু 360 ডিগ্রি। এদিকে 180 যোগ করলে কত হয়, 360 ডিগ্রি হয়, কেটে যাবে না, যাবে না। আবার এই মাইনাসটা ওই দিকে গেলে কী হবে, R1 প্লাস R2, তাহলে এ সমান হচ্ছে R1 প্লাস R2 প্রমাণ হয়ে গেল। তাহলে এটা কোথায় বসাবো, কোথায় বসাবো, এইখানে বসাবো, ঠিক আছে? মানে 3 নম্বর সমীকরণ দিয়েছিলাম আমি প্রথমে, এটাকে নাম 3 নম্বর সমীকরণে এর মানটা বসিয়ে পাবো কি, তো অতএব ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। তো এটা আমাদের কী হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা তো বুঝলাম প্রিয়মের ক্ষেত্রে। এবার একটা জিনিস দেখবো আমরা, আমি আবার ছবিটা আমি আবার পেস্ট করছি এখানে, দেখাচ্ছি, বোঝার চেষ্টা করো এখানে। ধর তোমাদেরকে একটা কথা বলেছিলাম না, আলোর প্রত্যাবর্তনশীল ধর্ম আছে, তার মানে আলোকে এইভাবে পাঠালাম, আলো প্রথমে তাহলে পথটা বলছি জাস্ট, এই পথে গেল, তারপরে এই পথে গেল, তারপরে হচ্ছে এই পথে গেল, তাই তো? তার মানে এই ক্ষেত্রে আপাতন মানে প্রথম আপাতন কোণ I1 হচ্ছে, আলটিমেট প্রতিসরণ কোণ I2 হচ্ছে। এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আলোর প্রত্যাবর্তনশীল ধর্ম মানে কি, উল্টোভাবে যদি আলো আসে তাহলে একইভাবেই যাবে। তার মানে আলোকে যদি এইভাবে এসে I2 কোণে আপতিত হয়, তাহলে আলটিমেটলি এভাবে প্রথমে আসলে এভাবে, তারপরে এদিকে গিয়ে প্রতিসরিত হবে, তখন I1 কোণেই প্রতিসরণ হবে। এটা কিন্তু গোলমাল করবো, মানে এটা হবেই। ব্যাপারটা কী বললাম, মানে প্রথমে আলো এভাবে গেল এই পথে, তাহলে পথগুলোকে ভেঙে দেখাচ্ছি, প্রথমে পি থেকে কিউ, তারপরে কিউ থেকে আর, তারপর আর থেকে এস। তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আপাতন কোণ I1 ছিল, তারপর শেষ প্রতিসরণ কোণ কী হলো, I2 হলো। ব্যাপারটা উল্টো যদি হয়, আলো এভাবে প্রথমে আসলো এখানে, তো মানে আর এস থেকে আরে আসলো, আর থেকে কিউ আসলো, তারপরে কিউ থেকে পিতে আসলো, যদি আসে, সেই ক্ষেত্রে আপাতন কোণ যদি I2 হয়, তাহলে আলটিমেট প্রতিসরণ কোণ কিন্তু I1ই হবে। ওটাই বলতে চাইছি, প্রত্যাবর্তনশীলতা মানে উল্টো ঘটনাটাও হবে, মানে অ্যারোটা এরকম না দিয়ে অ্যারোটাকে উল্টে দিলেও গল্প একই হবে। সেক্ষেত্রে আপাতন কোণ I2 হবে, প্রতিসরণ কোণ I1 হবে। ঠিক ক্লিয়ার? বুঝতে পারা গেল? তাহলে ভালো করে যদি লক্ষ্য করো যে আমরা বিচ্যুতি কোণের রাশিমালা ডেল্টা সমান কী বলেছিলাম, I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে এর মান তো প্রিজম, যদি পার্টিকুলার প্রিজমের ক্ষেত্রে এর মান তো ফিক্সড, এর মান তো স্থির ধ্রুবক পার্টিকুলার প্রিজমের ক্ষেত্রে,
তাহলে I1 জায়গায় আমি যদি I2 এর জায়গায় যদি I1 লিখি তাহলে কোনো সমস্যা আছে কোনো কিছু? সমস্যা নাই। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ভালো করে বুঝবা। তার মানে ভালো ব্যাপারটা আমি দুটো কেস বলবো। এটা একটা গল্প হলো তো, আর একটা গল্প বলছি। ওই প্রিজমটারই প্রধানচ্ছেদ ধরো ABC, এক্ষেত্রে I1 আর I2 একই না, দেখে মনে হচ্ছে যদি একই, কিন্তু সাপোজ একই না, মানে কোন দুটোর মান I1 আর I2 একই, আলাদা আলাদা সাপোজ, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে যেটা বলতে চাইছি যে এখানে I2 কোণে, এখানে যদি I2 কোণে ফেলি, এই কোণটা যদি I2 হয়ে যায়, তাহলে আলটিমেটলি যাওয়ার কথা এদিকে আসবে, এদিকে নিয়ে আলটিমেটলি এদিকে হয়ে যাবে এদিকে, হ্যাঁ, নিয়ে এটা হয়ে গেল সাপোজ I1ই হবে এটা। তো সেক্ষেত্রেও ডেল্টা কিন্তু কী হবে? I1 প্লাস I2 মাইনাস এই হবে। তাহলে দুটো ক্ষেত্রে, এই ক্ষেত্রেও ডেল্টা সমান এটা হচ্ছে, এই ক্ষেত্রেও ডেল্টা সমান এটা হচ্ছে। তার মানে দুটো আপাত অঙ্কনের জন্য ডেল্টার মানে একই হচ্ছে। বুঝতে পারা গেল? এই 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 পার্টিকুলার কেসটা কেন বলছি সেটা বুঝতে পারবে আস্তে আস্তে কেন বলছি। এবার তোমাদেরকে অন্য কথা বলছি। সাপোজ একটা প্রিজম নিয়েছি, সেই প্রিজমে বিভিন্ন কোণে প্রিজমের মধ্যে এভাবে প্রথম ধরো সাপোজ এভাবে আলো ফেললাম, তারপর সেক্ষেত্রে আপাতন কোণের মান বেশি হবে, এভাবে ফেললে এতটা হবে, তারপরে কমালাম, তারপরে বিভিন্ন কোণে আলো ফেলছি, যতটুকু সম্ভব বিভিন্ন কোণে আলো ফেলছি, যেভাবে সম্ভব হয়। এভাবে ফেললে কিন্তু এইদিকে ফেললে সে একই গল্প হয়ে যাবে, তখন আলাদা, মানে আলটিমেটলি এটার ভালোভাবে বোঝার চেষ্টা করো। মানে তুমি ম্যাক্সিমাম এইভাবে ফেলতে পারো। প্রথমত হচ্ছে এভাবে এভাবে ফেলতে আলোটাকে ম্যাক্সিমাম লম্বভাবে ফেলতে পারো। ওই দিকে যদি ফেলো তাহলে আলটিমেট গল্প একই হবে, আপাতন কোণের মানে একই হয়ে যাবে না? এক্ষেত্রে এভাবে ফেললে এক আপাতন কোণের মানে একই হবে না? তো যাও, এভাবে যদি ফেলা হয় আলোটাকে, আলো নাও বেরোতে পারে। কেন বেরোতে পারবে না? কারণ ফেলা হচ্ছে এইদিকে, ভালো বুঝবা, যাওয়ার কথা এইদিকে, লম্ব হচ্ছে কোনটা? এইটা। তো লম্ব থেকে লম্ব দিকে কাছে সরে যাবে, তো এরকম হয়ে গেল। এখানে তো ঘষা শোষণ করে নেবে ম্যাক্সিমাম। তো যাও, তার জন্য একটা পার্টিকুলার রেঞ্জ থাকে, ঠিক আছে? কত শত বেশি ভাবছি না, আমি বলছি জাস্ট একটা প্রিজমকে নিয়ে বিভিন্ন কোণে আলো ফেলেছি আপাতন কোণে, তার জন্য প্রতিসরণ কোনো মাপতে ধরো সাপোজ মাপা যাবে প্রতিসরণ কত, নিয়ে সেইটা ব্যবহার করে তুমি ডেল্টা বার করছো। নিয়ে কী করছো? আপাতন কোণের সাপেক্ষে ডেল্টার পরিবর্তনের, ডেল্টা আপাতন কোণ মানে এরকম করে তুমি নোট করেছো, এটা নিয়েছো, এটা I1 নিয়েছো, এটা I2 নিয়েছো, নিয়ে ডেল্টা নিয়েছো, নিয়ে নোট করেছো বিভিন্ন ভ্যালু। তাহলে বিভিন্ন ভ্যালু নোট করে তুমি কী করছো? সেটাকে এর সাপেক্ষে ডেল্টার একটা গ্রাফ যদি ড্র করো, আপাতন কোণের সাপেক্ষে বিচ্যুতি কোণের যদি একটা গ্রাফ ড্র করো, তাহলে সেই গ্রাফটাকে বলা হবে প্রিজমের ক্ষেত্রে ডেল্টা লেখচিত্র, ঠিক আছে? তাহলে ধরো সাপোজ এদিকটা ডেল্টা হবে, এদিকটা হবে, ঠিক আছে? লিখতে হবে ডেল্টা বিচ্যুতি কোণ, আপাতন কোণ, সেটা লিখতে হবে। যদি লেখচিত্র অঙ্কন করো, তো এই ডেটাগুলো যেগুলো আছে, এই যে বললাম ডেটাগুলো নিয়েছিলাম, ডেটাগুলো পুট করে প্র্যাকটিক্যালি যদি না হয়, তো সেটা কীরকম হবে দেখতে এরকম হয়, লেখচিত্রটা এরকমভাবে অত স্মুথ আঁকলে হবে না, ঠিক আছে? এরকম করলে বুঝতে সুবিধা। আর বাবা, মোটামুটি ঠিক আছে। এরকম যদি করা হয় তাহলে কেন করছি সেটা বুঝতে হবে। এই পার্টিকুলার একটা পয়েন্টটা, ফিক্সড একটা পয়েন্ট রাখতে হবে, ঠিক আছে? লেখচিত্রটা এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে বা এরকম হওয়ার মানে কি বুঝবো, ঠিক আছে? লেখচিত্র ভালো করে বুঝতে হবে, বুঝতে পারবা। তাহলে ওই গ্রাফ এগুলো কিন্তু তোমাদেরকে বলছি বলে এরকম না, প্র্যাকটিক্যাল করা হয়েছে। বিভিন্ন ডেটা কালেক্ট করে ডেল্টা সাপেক্ষে বা এর সাপেক্ষে ডেল্টা মানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো পুট করে এই পরিবর্তনের লেখচিত্র পাওয়া গেছে। ঠিক ক্লিয়ার? এবার ভালো করে যদি তুমি লক্ষ্য করো যে ডেল্টা যে অক্ষটা, ডেল্টা অক্ষের সমান্তরালে আমি যদি একটা দাগ টানতেই পারি আমি, সে দাগ টানলে সে দাগটা ওই লেখচিত্রটাকে দুটো বিন্দুতে ছেদ করবে, লেখচিত্রটাকে
দুটো বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এবার এই বিন্দুটা একটা নিশ্চয়, এই যেহেতু এটা লেখচিত্র, তাহলে একটা স্থানাঙ্ককে নির্দেশ করবে, এই বিন্দুটা একটা স্থানাঙ্ককে নির্দেশ করবে, ঠিক আছে। এই বিন্দুটা একটা স্থানাঙ্ককে নির্দেশ করবে, এই বিন্দুটা একটা স্থানাঙ্ককে নির্দেশ করবে। এবার যদি ভালো করে লক্ষ্য করো, আমি একটা জিনিস লিখছি, ধরো সাপোজ এর স্থানাঙ্ক আমি দিলাম যে একটা গোলমাল করেছি একটা, ঠিক আছে। জেনারেলি নামটা হচ্ছে আই ডেল্টা লেখচিত্র, তো জেনারেলি নামটা হচ্ছে আই ডেল্টা লেখচিত্রই বলা হয়, কিন্তু জেনারেলি ধরো সাপোজ আমি যেটা বলছি প্রথমে লেখচিত্রতে, ধরো সাপোজ পিভি লেখচিত্র যদি বলা হয় বয়েলের ক্ষেত্রে, তো পিটা জেনারেলি ওয় অক্ষর দিকেই হয় প্রথমটা, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। ডেল্টাটা অ্যাকচুয়ালি এখানে একটু গোলমাল হয়েছে, এক্ষেত্রে ডেল্টা এই দিকে হবে ওয় অক্ষ বরাবর, আর আইটা হবে এক্স অক্ষ বরাবর। শুধু আই লিখছি, I1 I2 কেন লিখছি না সেটা পরে বুঝব। কেন? কারণ পার্টিকুলারলি কোনটা, আমি কোনকে ডিনোট করছি, I1 I2 এরকম ব্যাপার না, আপাতত কোনকে ডিনোট করছি সেটা যা খুশিভাবে হতে পারে না, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই ক্ষেত্রে ডেল্টাটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হবে, ঠিক আছে। এবার ভালো করে যদি লক্ষ্য করো, আমি দুটো পয়েন্ট বলেছি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, মানে কী করেছি, আই অক্ষের সমান্তর সরলরেখা আমি একটা টেনেছি, ঠিক আছে। এই দুটো পয়েন্ট আমি সেই সরলরেখাটা কী করেছে, ওই লেখচিত্রটাকে দুটো পয়েন্টে ছেদ করেছে, দুটো বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটা অবশ্যই স্থানাঙ্ক হবে, দুটো কোঅর্ডিনেট হবে, মানে মানে স্থানাঙ্কের দুটো, একটা মানে আই এর ভ্যালু একটা থাকবে, ডেল্টার ভ্যালু একটা থাকবে। এবার আমি লিখলাম কোনটা আই হবে, কোনটা ডেল্টা হবে। দেখো ভালো করে লক্ষ্য করবা, আমি সাপোজ এটা নাম দিলাম, এই স্থানাঙ্কটার নাম দিলাম I1, ডেল্টা 1, এই স্থানাঙ্কটার নাম দিলাম I2, ডেল্টা 1ই নাম দিলাম। কেন নাম দিলাম সেটা বলছি। ঠিক আছে, এই যে ছবিতে এই যে নীল রঙের যে হাইটটাকে ডিনোট করছে, সেই হাইট দুটোর ক্ষেত্রে একই না, এটা সমান্তরাল, তাই জন্য এই নীল তো না, সবুজ, এটা একই হাইট না, তাহলে একই হাইট হলে এই হাইটটা কী ডিনোট, এই হাইট উপর দিকে উচ্চতা কী ডিনোট করছে, ডেল্টাকে ডিনোট করছে না। তো দুটোর ক্ষেত্রে দেখো ডেল্টা ওয়ান লিখেছি, কিন্তু আপাতন কোণের মান এক্ষেত্রে এখান থেকে এতটুকু হচ্ছে আপাতন কোণ, মানে এতটুকু, আর এই ক্ষেত্রে আপাতন কোণের মান দেখো এতটুকু। দুটো আপাতনের ক্ষেত্রে একই ডেল্টা পাচ্ছি। কেন আগের কথাগুলো বললাম বুঝতে পারা যাচ্ছিল? এবার আগে এই কথাগুলো কেন বলছিলাম, মানে একবার I1 এর জন্য যা ডেল্টা পাচ্ছি, I2 এর জন্য সেম ডেল্টা পাচ্ছি, আবার I2টা অন্য ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে প্রতিসরণ কোণ আলটিমেট, মানে আলো এইভাবে এসে পড়লেও সে ডেল্টা পাচ্ছি। তোমার গ্রাফ থেকে সেটা ক্লিয়ার হলো না? মানে I1 এর জন্য যা আপাতন কোণের জন্য যা প্রতিসরণ হচ্ছে, মানে বিচ্যুতি কোণ হচ্ছে, I2 আপাতন কোণের জন্য, মানে এক্ষেত্রে যখন I1 আপাতন কোণ হবে তখন এক্ষেত্রে প্রতিসরণ কোণ I2 হবে, এই ক্ষেত্রে যখন আপাতন কোণ I2 হবে তখন প্রতিসরণ কোণ I1 হবে, আলটিমেটলি ডেল্টা একই হবে। বলো বুঝতে পারা গেল না কেন? তাহলে এরকমভাবে আমি হাজারখানা বা অনেক লক্ষ আমি সমান্তরাল সরলরেখা টানতেই পারি। কার সমান্তরাল সরলরেখা? আই অক্ষের টানছি, তার প্রত্যেকটা আলাদা দুটো বিন্দুতে মিট করছে না, ওই সরলরেখাগুলো ওই লেখচিত্রকে দুটো বিন্দুতে ছেদ করছে, তার মানে দুটো আপাতন কোণের জন্য একটাই বিচ্যুতি কোণ পাওয়া যাচ্ছে। এরকম করতে করতে আমি এমন একটা জায়গায় টাইম পাচ্ছি, তখন আমি এমন একটা সরলরেখা ড্র করছি, সেই ক্ষেত্রে দেখছি ওইটা জাস্ট একটা বিন্দুতে ছেদ করেছে। তার মানে বলতে পারি I1 আর I1 আস্তে আস্তে বাড়ছে, মানে I1 আস্তে আস্তে বাড়ছে, দেখো এগুলো I1, আর I2 আস্তে আস্তে দেখো নিচের দিকে কমতে একটা পয়েন্টে তারা এসে কী হয়েছে, মার্জ করে গেছে। তাহলে এই পয়েন্টে ভালো করে লক্ষ্য করবা, I1টা বাড়ছিল, I2টা কমছিল, কমতে এই বাড়ছে, কমতে এখানে মিট করলো। তার মানে এইখানে I1 আর I2 একই হবে না? তার তখন এই যে হাইটটা আমি সবসময় নীলে সবুজে দেখাচ্ছি, এই হাইটটা সব থেকে কম হবে না? তো এই হাইটটাকে বলা হবে ডেল্টা মিনিমাম। এই হাইটটা কী হয়ে গেল?
ডেল্টা মিনিমাম মানে ন্যূনতম বিচ্যুত কোণ। প্রিজমের এই যে প্রিজমের ক্ষেত্রে এই যে আলোটা বিচ্যুত হচ্ছে মানে এই দিকে যাওয়ার কথা, আলটিমেটলি যাচ্ছে এই দিকে, এই অ্যাঙ্গেলটা মিনিমাম যখন হবে কখন হবে, যখন বলছে এই পয়েন্টে কি হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে I1 = I2 হয়ে যাচ্ছে, তখনই তোমার প্রিজমের ক্ষেত্রে বিচ্যুত কোণের মান হচ্ছে ন্যূনতম হচ্ছে। সেটা গ্রাফ থেকে বুঝলাম, আবার অন্যরকমভাবেও করা যায়, সেটা তোমাদের 9-12 আছে। আবার তোমরা গ্রাফ থেকে লজিক্যালি বুঝলাম, বুঝতে পারা গেল, ক্লিয়ার।